বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশা। শুরুতে জানাবো শিরোনাম। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার, বাসায় র্যাবের অভিযান। সিএমএসডিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি, কেনায় আগ্রহ থাকলেও বিতরণে উদ্যোগ নেই। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে উৎসব, হচ্ছে না সিঁদুর খেলা ও শোভাযাত্রা। করোনার কারণে শেষ হয়নি শিক্ষার্থীদের সিলেবাস, পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষাও। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে 5 কোটি। যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চান প্রবাসী বাংলাদেশিরা। বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে হাজী সেলিমের ছেলের মারধরের অভিযোগে মামলার পর সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বেলা 12টার দিকে হাজী সেলিমের বাসায় তল্লাশি শুরু করে র্যাব। এর আগে ইরফান সেলিম সহ 4 জনের নামে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা হয়। পরে গ্রেপ্তার করা হয় হাজী সেলিমের গাড়ি চালককে। সকালে ধানমন্ডি থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। মামলার অন্যান্য আসামিরা হলেন ইরফান সেলিমের সহযোগী এবি সিদ্দিক দীপু, জাহিদ ও মিজানুর রহমান। এছাড়া অজ্ঞাত আরও 3-4 জনকে আসামি করা হয়েছে। রোববার রাতে ধানমন্ডিতে সাংসদ হাজী সেলিমের গাড়ির সাথে লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন গাড়ি থেকে কয়েকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করে। এ সময় গাড়িতে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিম না থাকলেও ছিলেন তার ছেলে ইরফান সেলিম। ঘটনার পর গাড়ি ও মোটরসাইকেল থানায় নিয়ে যায় পুলিশ। তবে গাড়ির সবাই ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় প্রথমে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি এবং পরে মামলা করেন লেফটেন্যান্ট ওয়াসিফ। নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের এই ঘটনার পর হাজী সেলিমের বাসায় যে র্যাবের কর্মকর্তারা অভিযান শুরু করেছেন এবং সেখান থেকে তার ছেলে ইরফান সেলিম তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে তিনি স্থানীয় ওয়ার্ড কমিশনার। সেই খবর নিয়ে এখন হাজী সেলিমের বাসার এলাকা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইজাজ, ওই এলাকার এখন কি পরিস্থিতি? ইরফান সেলিমকে তো গ্রেপ্তার করা হয়েছে, মামলার আরও 3-4 জন রয়েছেন, তাদের কি খবর? সর্বশেষ যেটি দেখা যাচ্ছে যে আমার পিছনেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী ছাড়াও হাজী সেলিমের বাড়ির সামনে বিপুল সংখ্যক র্যাবের সদস্য মোতায়েন রয়েছে এবং হাজী সেলিমের বাড়ির যে লেনটি, এটিকে বলা হয় দেবীদাস ঘাট লেন। এই দেবীদাস ঘাট লেনের উভয় পাশে র্যাবের সদস্যরা যারা রয়েছেন তারা পুরো লেনটি বন্ধ করে দিয়েছেন এবং আমি যখন এই রাস্তাতে ঢুকি ঠিক কিছুক্ষণ আগেও 10 মিনিট আগেও আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক হাজী সেলিমের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু পিঁপড়ার মতো বলা যায় যে এক প্রকার এই তার বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা হচ্ছিলেন। তো বিপুল সংখ্যক লোকজন দেখে এখানে র্যাবের যে লোকবল রয়েছে তাদেরকে কিন্তু আরও বেশি বাড়ানো হয় এবং র্যাবের পাশাপাশি আমি দেখতে পেয়েছি যে এখানে ডিবি পুলিশের একটি টিমও কিন্তু কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু অনেকে রয়েছেন। যদিও গণমাধ্যম কর্মীরা খুব বেশি দূর যেতে পারছেন না, র্যাবের সদস্যরা এখানে আটকে দিয়েছেন এবং ক্যামেরায় যতটুকু দেখানো যাচ্ছে কিছুক্ষণ যে হাজী সেলিমের যে সাদা যে বিল্ডিংটি রয়েছে সেই সাদা বিল্ডিংয়ে এই মুহূর্তে র্যাবের অভিযানকারী যে সকল সদস্যরা রয়েছে তারা ভিতরে রয়েছেন। এখন পর্যন্ত কখন আসলে হাজী সেলিমের ছেলেকে নিয়ে অর্থাৎ ইরফান সেলিমকে নিয়ে বেরোবেন সেটি নিশ্চিত নয়। গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি। তবে র্যাবের সদস্যরা এখানে যাদের সঙ্গে আমি কথা বললাম বা যারা রয়েছে ভিতরেও যারা রয়েছেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চলছে এবং এই অভিযানের শুরুতে এসেই কিন্তু হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম তিনি বাড়ির মধ্যে ঘরেই অবস্থান করছিলেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয় এবং একই সঙ্গে হাজী সেলিমের যে অন্যান্য পরিবারের সদস্যরা তিনি নিজের সহ পরিবারের সদস্যরা রয়েছেন ভিতরে অবস্থান করছেন। অন্যান্য যে সদস্যরা রয়েছেন অর্থাৎ তারা যারা
এই হামলার সঙ্গে জড়িত ছিলেন প্রোটোকল অফিসার অর্থাৎ তার বডিগার্ড থেকে শুরু করে অন্যান্যরা, তাদের কি অবস্থা, কতটুকু আটক করা রয়েছে কিনা বা ভিতরে তারা অবস্থান করছেন কিনা, তাদেরকেও আটক করা হয়েছে কিনা, এটি আমরা জানতে পারবো আরও কিছুক্ষণ পরে। অভিযান চলমান রয়েছে যেহেতু, সুতরাং এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। তবে ভিতর থেকে যেটি আমাদেরকে বলা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে তার ছেলেকে আটক করা হয়েছে, এই ইনফরমেশনটা জানিয়ে রাখি যে গতকাল রাতে নৌবাহিনীর যে কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান, তিনি তার স্ত্রীকে নিয়ে বই কিনে বাসায় ফিরছিলেন। এই ইতিমধ্যে কলাবাগান যে ল্যাব এইডের সামনে তিনি মোটরসাইকেল করে যখন যাচ্ছিলেন, তখন সংসদ সদস্যের স্টিকার সম্বলিত যে গাড়িটি, সেখানে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম অবস্থান করছিলেন এবং সেই গাড়িটি ওই নৌবাহিনীর ওই কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে তিনি সামনে এগিয়ে এসে মোটরসাইকেল দাঁড় করান এবং নিজেকে নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে জানতে চান আসলে কেন এমনটি করা হলো। কোনো কিছু উত্তর না দিয়েই গাড়ির ভিতর থেকে তার ইরফান সেলিমের প্রোটোকল যে সকল লোকজন ছিলেন অর্থাৎ দেহরক্ষীরা, তারা এসে মারধর শুরু করেন এবং মারধরের এক পর্যায়ে আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ভিডিওটি ছড়িয়ে পড়ছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি আক্ষেপ প্রকাশ করছিলেন যে তার পরিচয় দেওয়ার পরেও কিন্তু তারা থামেনি, রীতিমতো তাকে ব্যাপক মারধর করেছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার সামনের যে মুখ রয়েছে, মুখ দিয়ে রক্ত ঝরছে এবং দুটি দাঁত ভেঙে গেছে, সেই রকম চিত্র আমরা দেখেছি। এবং আপনি যেই ঘটনা বলছিলেন, এই ঘটনা কিন্তু লেফটেন্যান্ট ওয়াসিফ তিনি কিন্তু তার যে মামলা এজাহার, সেখানেও তিনি এই ঘটনাই উল্লেখ করেছেন যে তার গাড়িটিকে ধাক্কা দেওয়া হয়, কিন্তু এর বাইরে আর কি ঘটনা রয়েছে সেটি নিশ্চয়ই পুলিশ বের করবে। আমরা এই মুহূর্তে ছবিতে যেই সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছি, প্রাসাদ সম যে বাড়ি, এটি বোধহয় হাজী সেলিমের বাড়ি কিনা একবার একটু জানতে চাইবো। একই সাথে গুরুত্ব দিয়ে জানতে চাই যে হাজী সেলিমের মতো এত প্রভাবশালী একজন ব্যক্তি, তার বাড়িতে র্যাব অভিযান চালাচ্ছে, শত শত পুলিশ র্যাব সেখানে পুরো বাড়ি ঘিরে রেখেছে। এলাকার মানুষ কি বলছে, তাদের বক্তব্য কি, তারা কোথায় কি? এলাকার মানুষ আসলে এইখানে মিশ্র ধরনের প্রতিক্রিয়া আছে, কেননা এর আগেও এই আসনের সংসদ সদস্য হিসেবে ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন এবং গত দুইটা নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যে তাকে হারিয়ে হাজী সেলিম এখানে নির্বাচিত হয়েছে এবং বলা যায় যে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে তিনি এখানে জয়ী হয়েছেন। হাজী সেলিমের অতীতের কর্মকাণ্ডও কিছুটা বিতর্কিত, বা এখানকার স্থানীয় যে সকল লোকজন রয়েছে তারা বা ব্যবসায়ী যারা রয়েছেন, অনেকেই বলেন, পুরনো যেসব মানুষ রয়েছেন পুরান ঢাকার, তারা বলেন যে হাজী সেলিম বিভিন্ন জায়গাগুলোতে অনেক সময় দখল করে নিয়েছেন, এরকম কিছু অভিযোগ রয়েছে, দখল থেকে শুরু করে বিভিন্ন কারণ। আসলে রাজনীতি করতে গেলে যে সকল নেতাকর্মী তার প্রয়োজন হয়, সে সকল নেতাকর্মীরা আছে। আমি কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে অসংখ্য মানুষ এদিকে তার বাড়ির দিকে আসার চেষ্টা করছিলেন, কিন্তু এই দেবীদাস লেনে ঢোকার মুখেই আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, সেই সদস্যরা তাদেরকে আটকিয়ে দিয়েছে। এছাড়াও উৎসুক মানুষ তো রয়েছে, সেই সকল উৎসুক মানুষও কিন্তু তাদের গন্তব্য এদিকে রয়েছে। যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি মূলত হাজী সেলিমেরই বাড়ি, সাদা যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংকে ঘিরেই এখন মূলত এই পুরান ঢাকার মানুষের মূল আগ্রহের জায়গা। আমরা যখন আসছিলাম তখন অনেক দূর থেকেও যে সকল রিক্সাওয়ালা বা এখানে ঠেলাগাড়ি, যেহেতু এটা ব্যবসায়ী এলাকা, এই এলাকার লোকজনের মুখে মুখে ছড়িয়ে গেছে যে হাজী সেলিমের বাড়িতে অভিযান চলছে। এই উৎসুক্য নিয়ে অনেক মানুষও কিন্তু এদিকে আসার চেষ্টা করছেন, যদিও রাস্তাঘাট সবগুলো এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে র্যাবের পক্ষ থেকে এবং পুলিশের অন্যান্য সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন। ভিতরে আলাপ আলোচনা বা ভিতরে অভিযানের সর্বশেষ পরিস্থিতি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো, এরকম চিত্র। তবে গণমাধ্যম কর্মী আমরা যারা এখানে রয়েছি, গণমাধ্যম কর্মীরা খুব বেশি ভিতরে প্রবেশ করতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার পুরো বাড়ির সামনে যেভাবে ঘেরাও দিয়ে আছে, সেটি আসলে ভেদ করে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবে না এবং নির্দেশনাও দেওয়া আছে যার ভিতরে যাতে প্রবেশ না করে। অভিযান শেষ হওয়ার পরে নিশ্চয়ই ইরফান সেলিমকে নিয়ে বেরোবে এবং আরও বাড়িতে অভিযুক্ত অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা ভিতরে আছে কিনা সেটিও আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। এবং সাধারণত যেটি হয়, যে কোনো অভিযান শেষে র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম থাকেন, সারোয়ার আলম একটি আনুষ্ঠানিক ব্রিফিং করেন। সেই ব্রিফিংয়ে আমরা অনেক তথ্যই জানতে পারবো। আমরা অপেক্ষা করছি অভিযানের সর্বশেষ কি হয়। নৌবাহিনী কর্মকর্তাকে মারধর আর তারপর মামলা, এরপর গ্রেপ্তার হলেন হাজী সেলিমের ছেলে, সেই খবরের বিস্তারিত জানছিলাম। দেশের সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রকৃত চাহিদা নির্ধারণ না করে কেনা হয় চিকিৎসা সরঞ্জাম।
প্রতি বছর এসব কেনাকাটায় আগ্রহ থাকলেও বিতরণের উদ্যোগ নেন না স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টরদের অনেকেই। এর ফলে বছরের পর বছর কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডিতে পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এসব তথ্যের সত্যতা পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। প্রতি বছর রাজধানী সহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের জন্য প্রায় ২,০০০ কোটি টাকার ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি ও যানবাহন কেনে সিএমএসডি। এসবের চাহিদা নির্ধারণ ও বিতরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের লাইন ডিরেক্টররা। বেশিরভাগ ক্ষেত্রে মাঠ পর্যায়ে যাচাই না করেই কোটি কোটি টাকার ভারী যন্ত্রপাতি কিনতে আদেশ দেয়া হয় সিএমএসডিকে। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রভাবশালী রাজনীতিক ও চিকিৎসক নেতাদের সাথে যোগ সাজশে এসব ক্রয়াদেশ দেওয়ার অভিযোগ লাইন ডিরেক্টরদের অনেকের বিরুদ্ধে। এমনকি যেসব প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কেনা হয় তারাও এ বিষয়ে জানে না। ফলে বিতরণ না হয়ে বছরের পর বছর গুদামে পড়ে নষ্ট হয় এসব চিকিৎসা সরঞ্জাম। এই মুহূর্তে কেন্দ্রীয় ঔষধাগারের উঠানে পড়ে আছে অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল। গুদামে জায়গা না থাকায় বাইরে রাখা হয়েছে কোটি টাকা দামের ভারী যন্ত্রপাতি সহ নানা সরঞ্জাম। ফলে করোনা সুরক্ষার জন্য যে সরঞ্জাম কেনা হয়েছে তা রাখারও জায়গা নেই। এ অবস্থায় পুরনো যন্ত্রপাতি সরিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ৭ সুপারিশ সহ একটি চিঠি দিয়েছে সিএমএসডি। এখন আমাদের কিছু মালামাল স্টোরে পড়ে আছে, যেগুলি আমরা আসলে বরাদ্দের ভিত্তিতে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলিকে সরবরাহ করে থাকি। এখন আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা এগুলি বরাদ্দের লিস্ট চেয়েছি। আমরা বরাদ্দের লিস্ট পেলে আমরা অতি দ্রুত এগুলি আমরা সরবরাহ করে দিব এবং আশা করি এর মাধ্যমে আমাদের যে স্টোর সেটা ফাঁকা হয়ে যাবে। চিকিৎসা সরঞ্জাম বিতরণে অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের একজন লাইন ডিরেক্টর ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS বিভাগের পরিচালক। সিএমএসডি সেটা ক্রয় করার পরে ওপিগুলিকে জানানো হয়। ওপিগুলো তখন ইনফর্মড হয়ে সেই মালগুলি কোথায় ডিস্ট্রিবিউট করবেন সেই তালিকা তৈরি করেন। তালিকা তৈরি করার পরে আরও কিছু বিষয়ে জটিলতা থাকতে পারে। কাদের মাল 13 সাল থেকে পড়ে আছে, কেন পড়ে আছে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। গুদামে কি পরিমাণ ও কত টাকার যন্ত্রপাতি পড়ে আছে তা জানেন না স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তারা। এসব নির্ধারণে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এক একটা পণ্য এক একটা সময় ধরে পড়ে আছে, আসলে সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো খোঁজা, কোন পণ্যটা কতদিন ধরে কোন মালামালটা পড়ে আছে সেটা আমাদের সময় দিলে হয়তো আমরা খুঁজে বের করতে পারবো। অলরেডি আমরা এগুলা অ্যানলিস্টেড করা বা এগুলো আমরা লিস্ট করা শুরু করে দিয়েছি। স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতি আর অনিয়মের অভিযোগ বেশ পুরনো। সরকারি প্রতিষ্ঠানের জন্য কেনা কোটি কোটি টাকার সরঞ্জাম বছরের পর বছর পড়ে থাকা যেন সেই অভিযোগগুলোই প্রমাণ করছে। তাই গুদামে পড়ে থাকা সরঞ্জাম দ্রুত সরিয়ে নেওয়ার পাশাপাশি এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা চাইছেন স্বাস্থ্য খাত বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। রাজধানীর ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। সকাল ৯টা৫৭ মধ্যে দশমী পূজার মূল আনুষ্ঠানিকতা বা দর্পণ বিসর্জন হয়। এরপর দেবীর চরণে সিঁদুর দেন ভক্তরা। তবে এবার করোনা সতর্কতায় অন্যান্য বছরের মতো সিঁদুর খেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। রাজধানীর বেশিরভাগ প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গার সোয়ারি ঘাটে। টঙ্গীর তুরাগ নদীতেও চলবে বিসর্জন। সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে বিসর্জন শেষ করার নির্দেশনা দিয়েছে মহানগর পূজা উদযাপন কমিটি। বিসর্জনের সময় সার্বিক পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি ঘাটগুলোতে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখা হয়েছে। এবছর দশমীতে কোনো ধরনের শোভাযাত্রা হচ্ছে না। একটি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনে যে কয়জনকে প্রয়োজন শুধু তাদেরই ঘাটে যেতে বলা হয়েছে। এবার আমরা মন মতো করে আগের মতো মজা করতে পারিনি, ওভাবে পূজাও দিতে পারিনি, তাই এবার খুব কষ্ট লাগছে। আসলে আমরা যদি সবাই আগের মতো করে একাকার হয়ে মিলেমিশে উদযাপনটা করতে পারি। পৃথিবীর যেখানে আছে সকলকে মা এই করোনার সবল থেকে রক্ষা করেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে রাজধানীর ওয়াইজ ঘাটে চলছে প্রতিমা বিসর্জন।
এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, যেহেতু নির্দেশনা রয়েছে যে সন্ধ্যা 6টার মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে, এর মধ্যে নিশ্চয়ই শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জন, কি পরিস্থিতি দেখছেন আপনি সেখানকার? আলামিন, আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে, কিন্তু আমরা ঠিকমতো শুনতে পাইনি। এবার আমরা চলে যাচ্ছি আশুলিয়ায়, সহকর্মী আদিলুর রহমান আছেন সেখানে। আদিল, আপনি তো আশুলিয়ায় আছেন, সেখানে কি প্রতিমা বিসর্জন শুরু হয়েছে কিনা এরই মধ্যে? দেখুন, আজকে সকাল 9:57 মধ্যে দশমীর যে পূজা এবং বিসর্জন যেটি, সেটি কিন্তু আনুষ্ঠানিক যে বিসর্জন সেটি শেষ হয়েছে, কিন্তু এর পরপরই আসলে প্রতিমা বিসর্জনের যে প্রক্রিয়াটি সেটি শুরু হওয়ার কথা। যদিও প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া আছে যে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু এই যে বিসর্জনের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি শেষ করে ফেলতে হবে, কিন্তু আমরা প্রতি বছর যেটি আসলে দেখে থাকি যে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন প্রতিমা বিসর্জন হয়ে থাকে। এবছরও কিন্তু সেই প্রস্তুতিটি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত ভক্তরা কিন্তু প্রতিমা বিসর্জন দিতে আসেনি, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে প্রতিমা যারা ট্রাকে করে নিয়ে আসবেন তাদের ট্রাকগুলো কোথায় রাখা হবে, প্রতিমা কোথায় নামানো হবে এবং কোথা থেকে প্রতিমাগুলো ট্রলারে করে নিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হবে, সেই সব প্রস্তুতি কিন্তু আসলে শেষ হয়েছে এবং সবগুলো জায়গায় কিন্তু আসলে নির্ধারণ করে রাখা হয়েছে। এখন আসলে প্রশাসনের যারা সদস্যরা আছেন তারা অপেক্ষা করছেন কখন ভক্তরা তাদের প্রতিমা নিয়ে এখানে আসবেন এবং এর পরপরই কিন্তু আসলে বিসর্জন হবে। আমরা আশেপাশের মন্দিরগুলোতে যেমনটি আসলে দেখেছি যে সেখানে কিন্তু পূজা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু এখন ভক্তরা নেই। মূলত এখন প্রতিটি মন্দিরেই বা প্রতিটি মণ্ডপেই প্রতিমা বিসর্জনের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি আসলে শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গত 4 দিন যে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভক্তরা প্রার্থনা করেছেন, আরাধনা করেছেন, আজকে কিন্তু আসলে তাদের বেশ কষ্টের দিন। তার কারণ আজকে দেবী দুর্গা বাবার বাড়ি থেকে কৈলাসের স্বামীগৃহে ফিরে যাচ্ছেন। এবার কিন্তু দেবী দুর্গা এসেছিলেন দোলায় চড়ে, যেটি কিঞ্চিত অশুভ মহামারীর লক্ষণ, এবং যদিও দেবী দুর্গা ফিরে যাচ্ছেন গজে চড়ে, স্বাস্থ্যমতে বলা হচ্ছে যে গজে চড়ে যখন দেবী যাবেন এটি আসলে সুজলা সফলায় এই পৃথিবী ভরে উঠবে, সুজলা সফলায় পৃথিবী ভরে উঠবে এবং শুভ একটি লক্ষণ শস্য ভাণ্ডারে ভরে উঠবে, এমন কিন্তু স্বাস্থ্যমতে বলা হচ্ছে। অর্থাৎ প্রতিটি মণ্ডপে মণ্ডপে কিন্তু আসলে প্রার্থনা করা হয়েছে, পূজা করা হয়েছে বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে, যাতে এই যে করোনা মহামারী আছে সেই করোনা মহামারী যাতে বিশ্ব থেকে দূর হয়ে যাক। তো ভক্তরা প্রার্থনা করেছেন যে এমন মলিন পূজা, এমন রংবিহীন পূজা যেন তাদের জীবনে আর না আসে, করোনা মহামারী খুব দ্রুতই কেটে যাক, এমন প্রার্থনাই কিন্তু আসলে ছিল মণ্ডপে মণ্ডপে। তো আর কিছুক্ষণ বাদেই আসলে এই আশুলিয়া যে ল্যান্ডিং স্টেশন এখান থেকেই প্রতিমা বিসর্জন শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো আশুলিয়া থেকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। নানা আয়োজন ও আচারের মধ্য দিয়ে বিজয়া দশমীতে দেবী বিদায়ের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। এরই মধ্যে কয়েক জায়গায় বিসর্জন হয়ে গেছে প্রতিমার। 4 দিনের নানা আয়োজন শেষে চট্টগ্রামের প্রতিটি মণ্ডপে দুর্গতি নাশিনী মা দুর্গাকে বিদায় দিতে মন্দিরে ভিড় করছেন নানা বয়সী ভক্তরা। দুপুর থেকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, কাট্টলি, রাসমণিঘাট সহ বিভিন্ন জায়গায় চলবে প্রতিমা বিসর্জন। রাজশাহীতে মন্দিরে মন্দিরে প্রার্থনা চলছে। দেবীর কাছে আগামী দিনের জন্য
আশীর্বাদ চাইছেন ভক্তরা। নগরীর কুমারপাড়ার মুন্নজান স্কুল সংলগ্ন পদ্মা নদীর ঘাটে দেয়া হবে প্রতিমা বিসর্জন। বগুড়ায় অঞ্জলি, দর্পণ, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ। সিঁদুরদানের পর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে প্রতিমাকে। সিলেটের ভোগ প্রদান এবং দর্পণে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় দশমী বিহিত পূজা। এরপর ঘট স্থানান্তরের পর প্রতিমা উন্মুক্ত করা হয় পুণ্যার্থীদের জন্য। এবার সন্ধ্যা ৬টার মধ্যে বিসর্জনের সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। প্রতিমা বিসর্জনের খবরাখবর জানবো। বগুড়া থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। আমিরুল বাপ্পি, দর্পণ সহ অঞ্জলি সব আনুষ্ঠানিকতাই তো শেষ হয়ে গেল বগুড়াতে। এখন সন্ধ্যা ৬টার মধ্যে এই বিসর্জনের সব কাজ শেষ করতে হবে। কি অবস্থা সেখানে, আর কোথায় দেওয়া হয় বগুড়ার মূল যেই প্রতিমা বিসর্জনের বিষয়গুলো? বগুড়ার প্রায় সব প্রতিমাই বিসর্জিত হয়। এখানকার যে করতোয়া নদী আছে সেই করতোয়া নদীর বুকে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এখনও মন্দিরগুলো থেকে প্রতিমা নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিটা তো একটি সময় আছে, সেই সময়টা হলো দুপুর ৩টার পরে শুরু হবে এখান থেকে নিয়ে যাওয়ার যেসব আয়োজন আর কি। এখন যেটি চলছে আমি আপনাকে দেখাতে চাই, সব আনুষ্ঠানিকতাই শেষ। সকাল থেকে যেমনটি দশমীর বিহিত পূজা, এরপরে দর্পণ বিসর্জন, তারপরে যেটি নারীদের হোলি রং খেলা থাকে, সিঁদুর খেলা যেটিকে বলে, সেটি সবই শেষ। এখন যে যার যার মতো করে আসলে প্রতিমার মাথায় সিঁদুর দিচ্ছেন এবং সেই সিঁদুরগুলো নিয়ে নিজেদের মধ্যে সেই সিঁদুর খেলা যেটি হয় সেটি এখন পর্যন্ত চলছে। বগুড়ায় এবছর মোট ৬৪০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে বগুড়া সদরের সেই পূজার সংখ্যা সব থেকে বেশি। তো আমরা যেটি দেখেছি যে বেশিরভাগ মণ্ডপেই আসলে তারা চেষ্টা করেছেন এবারে যে স্বাস্থ্যবিধি ২৬টি দেয়া ছিল, স্বাস্থ্যবিধি সহ ২৬টি নীতিমালা, সেই নীতিমালাগুলো মেনে চলার এবং যেটি প্রত্যেক বছরের মতো যেটি দেখা যায় যে সেরকম আড়ম্বর এবার কিন্তু ছিল না। সেরকম আলোকসজ্জা থেকে শুরু করে যেসব সাজগোজ বাড়তি যেসব আড়ম্বর সেগুলো আসলে ছিল না এইবারের এই দুর্গাপূজাতে। রাত ৯টার মধ্যে আরতির মধ্য দিয়ে সব ধরনের পূজাই এখানে বন্ধ করে, সবগুলো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র গতকাল রাতে আমরা দেখেছি যে তাদের আচার অনুষ্ঠান কিছুটা রাত পর্যন্ত চলেছে এবং তারা নিজেদের মতো করে আনুষ্ঠানিকতা শুরু করেছে। এবং আজকে সকাল 8:30টায় আজকের দশমীর আয়োজন শুরু হয়েছে এবং সেটি 12টার কিছু পরপরই এই সিঁদুর খেলার মধ্য দিয়ে সেটি শেষ হয়ে গেছে। তো আমি আরও কয়েকটি মন্দিরে ইতিমধ্যেই ঘুরে এসেছি, সব জায়গাতেই একই অবস্থা। আমি এখানে যেখানে আছি মালতীনগর বারোয়ারি পূজা মন্দির, এখানেই কিছুটা জনসমাগম রয়েছে। অন্যান্য মন্দিরগুলোতে আসলে ভক্ত সমর্থকদের উপস্থিতি একেবারেই কম। এটার সব থেকে বড় কারণ করোনার উপস্থিতি। আর যেহেতু এখন আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই পুজোর, সবাই আসলে বাড়িতে দুপুরের খাবার খেয়ে তারপরে এসে আবার যে ভাসানোর অথবা বিসর্জনের যে চূড়ান্ত প্রস্তুতি সেটি গ্রহণ করবেন। এখন আমরা ইতিমধ্যে দেখছি যে এখানকার যারা পূজা কমিটি আছে তারা বিভিন্নভাবে এখানে যে প্রতিমা নিয়ে যাবেন সেটির কিছু প্রস্তুতি শুরু করেছেন। আর এছাড়া ভক্ত সমর্থকরা নিজেদের মতো উদযাপন করছেন এখানকার পুজোটা। একটু জানিয়ে রেখে এবার যে আড়ম্বর যে কমানো হয়েছে আলোকসজ্জা থেকে শুরু করে সবকিছু, এটি থেকে যে অর্থটি উদ্বৃত্ত রয়েছে সেই উদ্বৃত্ত থেকে সাহায্য করা হয়েছে করোনার সময় যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত পূজা কমিটি, সমস্ত মন্দিরের পূজা কমিটি তারা। বগুড়ায় প্রতিমা বিসর্জনের পূর্বের যে প্রস্তুতি সেই খবরাখবর নিয়ে সহকর্মী জানাচ্ছিলেন সেখান থেকে। করোনার কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সিলেবাস এখনও শেষ করা যায়নি, ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু করার সম্ভাবনা একদমই কম বলছে শিক্ষা বোর্ড। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরের 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরুর কথা। করোনার কারণে এখন এই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা খুবই চিন্তিত আমাদের সামনে এক্সাম নিয়ে। আমাদের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন সেটাও আমাদের এবার নেওয়া হয়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নামী প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগই অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
ফলে এই পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থীরই সিলেবাস শেষ হয়নি। এসএসসির আগে যে নির্বাচনী পরীক্ষা হয় সেটি কিভাবে হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতায় শিক্ষকরা। প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারে নাই, এবং অনেকেই কিন্তু শহরে যারা পড়াশোনা করতো তারা কিন্তু গ্রামে চলে গেছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, অভিভাবকরা চলে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না। সিলেবাসও কিন্তু অনেক প্রতিষ্ঠান শেষ করতে পারে নাই। শিক্ষা বোর্ড বলছে নির্বাচনী পরীক্ষা কিভাবে হবে সেটি নিয়ে তারা কাজ করছে। এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি হবে। এই পরিস্থিতিতে সিলেবাস শেষ না করে এসএসসি পরীক্ষা শুরুর কোনো সম্ভাবনা নেই। শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত এই নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা সম্ভব না। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা গত 10 বছর পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু গত 7 থেকে 8 মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কার্যত ছুটি। ফলে এটি নিয়ে আমাদেরকে আরও চিন্তাভাবনা করতে হবে। সম্ভবত এটি যে এই সময়ের মধ্যে নেওয়া যাবে কি না এটি কিন্তু আমরা এখনও নিশ্চিত না। সেই সঙ্গে পরীক্ষায় সিলেবাস বা বিষয় কমানোর কোনো সম্ভাবনা নেই বলছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার পাশাপাশি সংশোধিত আইনে ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু দেশে এই পরীক্ষার ল্যাবই আছে মাত্র 3টি। এর মধ্যে বেশিরভাগ পরীক্ষাই হচ্ছে ঢাকা মেডিকেলের ল্যাবে। বাধ্যতামূলক করায় সেখানে চাপ আরও বাড়বে। আরও ল্যাব ও দক্ষ জনবল নিয়োগ না হলে মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগবে বলে আশঙ্কা মানবাধিকার কর্মীদের। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের কয়েকটি ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের মুখে সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করে। সেই সাথে বাধ্যতামূলক করা হয় ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা। তবে দেশের সরকারি ডিএনএ ল্যাব মাত্র 3টি। এর 2টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্যটি ঢাকা মেডিকেল কলেজের। তবে আদালতের নির্দেশনায় ডিএনএ পরীক্ষার বেশিরভাগই হয় ঢাকা মেডিকেলের ল্যাবে। ফলে ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করার চাপও পড়বে এখানেই। গত 5 বছরের হিসাব অনুযায়ী বছরে গড়ে 541টি ডিএনএ নমুনা এসেছে ঢাকা মেডিকেলের ল্যাবে। পরীক্ষা শেষে বছরে গড়ে ফলাফল দেয়া হয়েছে 260টি। আর আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর ধর্ষণের মামলার সংখ্যা 6,215টি। 2018 সালে এই সংখ্যা ছিল 4,927টি। এত মামলার ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা ঢাকা মেডিকেলের একটি ল্যাবে সময়মতো করা সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। বলছেন, ফলাফল পেতে দেরি হলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা বাড়বে। অপরাধীদের ধরতেই তো সময়ক্ষেপণ হয়ে যায়, আর যখন অপরাধীরা এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ অপরাধী ধরা এবং তাদেরকে ডিএনএ টেস্ট বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা তাদেরকে করা। নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের ঘটনায় র্যাব অভিযান চালিয়েছে হাজী সেলিমের বাসায়। সেখান থেকে সরাসরি ব্রিফ করছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিংয়ে। সঙ্গে আছেন না, গত সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কি আপনাদের অভিযানটি পর্যন্ত হচ্ছে কিনা সেটি তো স্পষ্ট করতে পারবেন। বিভিন্ন বিষয় নিয়ে, শুধুমাত্র গতকালকে ঘটনাই নয়, আনুষঙ্গিক সাম্প্রতিক সব অনেক বিষয় নিয়েই আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। মাদক জাতীয় কোনো দ্রব্য আপনারা পেয়েছেন কিনা? আমাদের অভিযান চলছে এখনই। একটি বিষয় আমরা কাউকে এখনো গ্রেফতার করিনি। গ্রেফতার করার পর আইনানুগ ব্যবস্থা অনুযায়ী আমরা কাজ করব। গ্রেফতারের পর আমরা বাকি প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে পারবো। কিন্তু উনি ভিতরে আছেন সেটা তো নিশ্চিত নয়। আমরা তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি। আমরা ইতিমধ্যে কাউকে আটক করিনি। বিষয়টি এমন নয়, বিষয়টি এমন যে আমরা আমাদের আনুষ্ঠানিক অভিযান পরিচালনা শুরু করেছি। অনেক বিষয় নিয়ে আমরা অভিযান পরিচালনা করছি। এই বিষয়ে আমরা অভিযানের শেষে বিস্তারিতভাবে আপনাদের জানাবো বলে আশা করছি। অভিযোগটা কি? মানে একটা বাড়িতে অভিযান চালাতে হলে তো সেখানে কিছু অভিযোগ লাগবে, মানে এখানে অভিযোগটা নানাবিধ অভিযোগ। শুধু অভিযোগ থাকলেই মূলত কাউকে অভিযুক্ত করা ঠিক নয়। একটি বিষয়, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে অভিযুক্ত করা ঠিক নয়। অভিযোগের সাপেক্ষে, সত্যতা প্রমাণ সাপেক্ষেই অভিযোগগুলোকে সামনে আনা প্রয়োজন বলে আমরা মনে করি। একেবারেই নয়, একেবারেই নয়। র্যাবের মুখপাত্র হিসেবে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য, আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হইনি। গ্রেফতার করার জন্য আমাদের অভিযান চলমান আছে।
অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনি রিচার্ড, আপনি শুনছিলেন নৌবাহিনী কর্মকর্তাকে মারধর এবং সেই ঘটনার জেরে সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় র্যাবের অভিযান চলমান রয়েছে। সে বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিং করছিলেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। আমরা সরাসরি ছিলাম সেখানে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা থাকছে। করোনা পরিস্থিতির অবনতিতে স্পেনে আবার জরুরি অবস্থা জারি। ইউরোপের দেশগুলোতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। প্রেসিডেন্টস কাপে নতুনদের জ্বলে ওঠাই সুদিন দেখছেন বিসিবি সভাপতি। 15 নভেম্বর থেকে টি-20 টুর্নামেন্ট করার ভাবনা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলার অভিযোগপত্র নভেম্বরের শুরুতে আদালতে জমা দেবে সিআইডি। তদন্তে 36 ব্যক্তির বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিলেছে। এর মধ্যে আছেন তিতাসের 8 ও ডিপিডিসির 2 কর্মকর্তা কর্মচারী, বাকিরা মসজিদ কমিটির। গ্যাস লিকেজ ঠিক করে দিতে তিতাস কর্মচারীর ঘুষ চাওয়ার বিষয়েও প্রমাণ মিলেছে। নারায়ণগঞ্জের পশ্চিমতলা মসজিদে 4 সেপ্টেম্বর বিস্ফোরণের ঘটনা প্রায় 1.5 মাস ধরে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এখন পর্যন্ত উঠে এসেছে 36 ব্যক্তির গাফিলতির তথ্য। এদের মধ্যে তিতাসের 8 ও ডিপিডিসির 2 কর্মকর্তা কর্মচারী রয়েছেন, বাকিরা মসজিদ কমিটির সদস্য। নভেম্বরের শুরুতে আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি। আমরা 3টা দিক মাথায় নিয়ে আমরা তদন্ত কাজ করছিলাম। একটি হলো তিতাস গ্যাস কোম্পানি স্থানীয় যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কী ধরনের দায়বদ্ধতা আছে, এখানে অবহেলার জায়গাটা কী ছিল, বিদ্যুৎ বিভাগের যে ওখানে দায়িত্ব কী ছিল, বা মসজিদ কমিটি যারা ছিলেন তাদের দায়িত্ব কী ছিল। আমরা এই সকল দিককে সামনে রেখে আমাদের তদন্ত কাজটা করেছি। আইন অনুযায়ী যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আমরা এই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আদালতকে বলে দিই। এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার 9 জনের মধ্যে 2 জন এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে উঠে এসেছে তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটির গাফিলতির তথ্য। তবে তিতাস ও ডিপিডিসি থেকে আলাদাভাবে তদন্ত করা হলেও দায়মুক্তি দেওয়া হয়েছে তাদের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের। ডিপার্টমেন্টাল এনকোয়ারি রিপোর্ট আমার জন্য কোনো বাইন্ডিংস না। আমি যেটা করছি, আমি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আমি ফলো করছি, যেটা আমাদের প্রচলিত আইন, পার্লামেন্টে যে আইন পাশ করা সেই আইন অনুযায়ী আমি করছি। সেই আইনের জন্য যদি তাদের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্ট যদি আমার ইনভেস্টিগেশন পর্যায়ে যদি আমাকে সাপ্লিমেন্ট করতে পারে, কিন্তু যদি আমি মনে করি যে সেখানে যে ফাইন্ডিংস আছে সেটা আমার জন্য রেলেভেন্ট না, তাহলে সেই অংশটুকু নেওয়ার জন্য আমি বাধ্য না। গ্যাস লিকেজ ঠিক করার জন্য মসজিদ কমিটির থেকে তিতাস কর্মকর্তার ঘুষ চাওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে সিআইডি। মসজিদে ওই বিস্ফোরণের ঘটনায় মারা যান 34 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যার ঘটনায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা কাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন নিহত রিফাতের স্বজনরা। একই প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরও। রায় দৃষ্টান্তমূলক হলে কিশোর অপরাধ কমবে বলে মনে করেন সচেতন মহল। 14 জনের মধ্যে 6 জন কারাগারে, 8 জন জামিনে। আদালতে 76 জনের সাক্ষ্য এবং যুক্তিতর্ক যেভাবে হয়েছে তাতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। ন্যায্য বিচারের আশা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমার যে শিশু অপরাধী চন্দন, ওর কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার হয় নাই। ও যে 07 বন্ড গ্রুপের সদস্য নয়, এবং যেটা হচ্ছে যে মোবাইল ফোনের যে সিডিআর বিশ্লেষণে সেখানে ওর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। মৃত্যুকালে জবানবন্দিতে বলে গেছে কে তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এর চেয়ে রাষ্ট্রপক্ষে মামলা প্রমাণের আর কিছু থাকে না। আশাবাদী যে সকল আসামিরা এই মামলায় শাস্তি হবে। অভিযুক্ত 14 কিশোরেরই সর্বোচ্চ শাস্তি চায় নিহত রিফাতের পরিবার। রিশান ফরাজি সহ যত আসামি আছে যারা দোষ করেছে তাদের প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং এই রায় যেন দ্রুততরভাবে এটা কার্যকরী হয়। বরগুনায় কিশোর অপরাধ দিন দিন বাড়ছে দাবি করে সচেতন মহল বলছেন, এই রায়ে দৃষ্টান্ত স্থাপন করা গেলে কমে আসতে পারে অপরাধ। অপরাধ যেটুকু হোক সেই পরিমাণ সাজা যাতে সে পায়। এবং আপনারা জানেন যে সারা দেশে কিশোর গ্যাংয়ের একটি উপদ্রব শুরু হয়েছে, বরগুনাতে এটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা চাচ্ছি এই কিশোর গ্যাং যাতে প্রতিরোধ হয় এবং তারা যাতে সংশোধন হওয়ার সুযোগ পায়। গত 30 সেপ্টেম্বর এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় 4 জনকে। ইন্ডিপেন্ডেন্ট,
নিউজ ডেস্ক। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন করোনা মোকাবেলায় সাফল্যেরও স্বীকৃতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার বিকালে অনলাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের আইএফআইসি ব্যাংকের সহজে ঋণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা জানান। ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনার ঋণ দেওয়ার মেয়াদ অক্টোবর থেকে বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বিশ্বের মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনাকালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তার জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে 2,000 কোটি টাকা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। এই প্যাকেজের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া শুরু করেছে আইএফআইসি ব্যাংক। রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার শাখায় সহজ ঋণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয়। অনলাইনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সমস্ত দোকান মালিক ভাইদেরকে অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, এখন জামানত ছাড়া 50,000 টাকা দেওয়া হলেও পরে ঋণের পরিমাণ বাড়ানো হবে। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, যেখানে আগে বাংলাদেশের ছোট ছোট হাট বাজার ছিল, গঞ্জের বাজার ছিল, এই সমস্ত জায়গায় আমরা সরাসরি ব্যাংকে নিয়ে যাচ্ছি আমাদের শাখা উপশাখার মাধ্যমে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ালে দেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে। ঋণগুলো যদি আমরা যথাসময়ে যথাযথভাবে দিতে পারি, এই ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবে, এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানো মানে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো। এবং এই কোভিডের সময় বর্তমান সরকার যেভাবে পথটাকে এগিয়ে নিয়েছেন, সেভাবে আমাদের মনে হচ্ছে আমরা যথাযথ পথেই আছি। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন 50,000 টাকা ঋণ নিয়েই একসময় বড় ব্যবসায়ী হতে পারেন। এই ঋণ কার্যক্রমে ব্যবসায়ীদের পাশাপাশি ব্যাংকও লাভবান হচ্ছে। সারা বিশ্বে কিন্তু এখন আমরা স্বীকৃতি পেয়ে গেছি যে বাংলাদেশ যেভাবে কোভিডটাকে ম্যানেজ করেছে, অনেক আমাদের থেকে অনেক বড় দেশ, আমাদের থেকে অনেক ধনী দেশগুলিও কিন্তু যেভাবে আমরা কোভিড ম্যানেজমেন্টটা করেছি অন্যরা করতে পারে নাই। গত মাসে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সহায়তা দিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি হয়। মূলধন 20 থেকে 50,000 টাকার মধ্যে এমন ব্যবসায়ীদের 4% সুদে এই ঋণ দেওয়া হচ্ছে। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমি জটিলতায় প্রায় 1 যুগ ধরে আটকে আছে সুনামগঞ্জের ডলুরা শুল্ক স্টেশনের কাজ। শুল্ক স্টেশনটি চালু হলে বাংলাদেশ ভারতের বাণিজ্য আরও বাড়বে, পাশাপাশি কর্মসংস্থান হবে অন্তত 50,000 মানুষের। তবে 10 একর জায়গা বন্দোবস্তের নীতিগত অনুমোদন পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সুনামগঞ্জ শহর থেকে 10 কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের কাছে অবস্থিত ডলুরা শুল্ক স্টেশন। পাশেই রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সীমান্ত হাট। দীর্ঘদিন ধরে এটি চালুর দাবি সুনামগঞ্জবাসী। ডলুরার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ উন্নত করায় নেই কোনো পদক্ষেপ। শুল্ক স্টেশনটি চালু হলে বাংলাদেশ ভারতের বাণিজ্য বাড়ার পাশাপাশি কর্মসংস্থান হবে অন্তত 50,000 মানুষের। গরিব মানুষের একটা কর্মসংস্থান হবে, এই যে গরিব মানুষগুলো একটু খেটে খাইয়া মানুষ বাঁচতে পারবে। ঠিক আছে, আমার সরকারের কাছে এই আবেদন যাতে এই শুল্ক স্টেশনটা অতি তাড়াতাড়ি যাতে সম্ভব হয়। অনেক দিনের আশা আমাদের এই শুল্ক স্টেশন চালু হইলে আমাদের এই এলাকা অবশ্যই উন্নত হবে, আর এই উন্নতর জন্য সরকারকে আমরা দাবি জানাই। যদি এখানে একটা স্থলবন্দর চালু হয়, তাইলে আমাদের এখানে বৃহৎ আকারে আমরা আমাদের দেশীয় অনেক পণ্য আমরা এই মেঘালয় বেল্টে আমরা এক্সপোর্ট করতে পারবো বলে আমি আশা করি। ডলুরা শুল্ক স্টেশনের ভূমি নির্ধারণে রয়েছে জটিলতা। তবে ভূমি মন্ত্রণালয়ের 10 একর জায়গা বন্দোবস্তের জন্য নীতিগত অনুমোদন পাওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, দ্রুত কাজ শুরু হবে। স্যালামির টাকা পরিশোধের জন্য পত্র প্রদান করেছি। আশা করা যায় যে প্রত্যয় সংস্থার কাছ থেকে স্যালামির টাকা প্রাপ্তির পরপরই আমরা এটি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হব। সুনামগঞ্জে 4টি শুল্ক স্টেশন থাকলেও এসবের কোনোটির সঙ্গে সড়ক যোগাযোগ নেই। বর্ষাকালে নৌপথে যোগাযোগ করতে হয়, এতে বছরের দীর্ঘ সময় পণ্য পরিবহন করা যায় না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
স্পেনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। চীনের জিনজিয়াং প্রদেশে নতুন করে সংক্রমণ দেখা দেয় কাশগার শহর জুড়ে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বে করোনায় একদিনে 4,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত 4 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা 11,59,000 ছাড়িয়েছে। আক্রান্ত 4,33,00,000-এর বেশি। বিশ্বের সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে থাকা দেশগুলোতে করোনার প্রকোপ কিছুটা কমলেও অবস্থার পরিবর্তন হয়নি ইউরোপে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু এখানে। ফ্রান্সে একদিনে সর্বোচ্চ 52,000-এর বেশি রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। মৃত্যু হয়েছে 116 জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা প্রায় 38,000। স্পেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় জারি করা হয়েছে লকডাউন। এর আগে মাদ্রিদ ও আশপাশের শহরগুলোতে লকডাউন জারি করা হলেও প্রকোপ কমেনি দেশটিতে। ইতালিতে দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে আগামী 1 মাসের জন্য নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। বন্ধ থাকবে জিম ও সিনেমা হল। বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে 21,000-এর বেশি। প্রাণ গেছে আরও 128 জনের। যুক্তরাজ্যে একদিনে 150-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে প্রায় 20,000। তবে এমন অবস্থাতেই কড়াকড়ি শিথিলের কথা ভাবছে বরিস জনসন সরকার। গ্রিসে রাত 12:30 থেকে ভোর 5টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। বেলজিয়ামে নতুন শনাক্ত প্রায় 18,000। এদিকে অস্ট্রেলিয়ার মেলবর্নে জুনের পর থেকে কোনো নতুন রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সরকার। ভারতে 3 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে রোববার। ভাইরাস মিলেছে দেশটির 45,000 নাগরিকের শরীরে। নতুন 463 জনের মৃত্যুতে ভারতের মোট মৃতের সংখ্যা 1,19,000। চীনের জিনজিয়াং প্রদেশের প্রায় 50 লাখ মানুষের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 450 মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,30,000 ছাড়িয়েছে। নতুন 60,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 88 লাখের বেশি। এদিকে মধ্যপ্রাচ্যের ইরানে বেড়েছে প্রাণহানি। একদিনে প্রায় 300 মানুষের প্রাণ গেছে দেশটিতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা 32,000 ছাড়িয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্বাচনের আর বাকি মাত্র 8 দিন। দেশ জুড়ে এরই মধ্যে 5.5 কোটিরও বেশি আগাম ভোট পড়েছে। আমেরিকানদের পাশাপাশি নির্বাচনে আমেজ দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। মূলত বর্ণবৈষম্যের বিরুদ্ধে যোগ্য প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নির্বাচিত করতেই এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশি সহ ইমিগ্রেন্ট কমিউনিটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ আগাম ভোট পড়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার থেকে নিউ ইয়র্কে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। নিউ ইয়র্কে প্রায় 4 লাখ বাংলাদেশির বাস। পরিবার পরিজন নিয়ে অনেককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আগাম ভোট দিতে দেখা গেছে। আমরা চাচ্ছি একটা পরিবর্তন। নিউ ইয়র্কে সমস্ত বাঙালিরা সবাই এবার আর্লি ভোট দিল এবং দিস ইজ ভেরি এক্সাইটিং। আমরা আশা করি আমাদের যারা বাকি বাঙালিরা আসছেন, বাইরে আসেন, সবাই ভোট দিতে চলে আসবেন। করোনা ভাইরাসের যে দুর্যোগটা আসতেছে এটা কিন্তু এখনো কিন্তু যায় না, এটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আমাদের যে প্রতিনিধি কে হবে, কে আমাদের জন্য সবচেয়ে বেশি লড়াই করবে শ্রমজীবী মানুষের জন্য, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের সম্মান এবং স্বার্থ রক্ষার জন্যই সর্বোচ্চ সংখ্যক ইমিগ্রেন্ট কমিউনিটি এবার ভোট কেন্দ্রে যাচ্ছেন। আমাদের মতো ইমিগ্রেন্ট কমিউনিটি, ক্ষুদ্র কমিউনিটি স্বার্থ রক্ষার্থে আমাদের সাউথ এশিয়ানদের, মুসলিমদের আমরা সকলে আগামী 3 তারিখে 3 নভেম্বরের নির্বাচনে আমরা জো বাইডেনকে নির্বাচিত করে আমরা আবারও আমেরিকার মর্যাদা আমরা রক্ষা করব। মূলত বর্ণবৈষম্যের বিরুদ্ধে যোগ্য প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নির্বাচিত করতেই এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশি সহ ইমিগ্রেন্ট কমিউনিটি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সহ প্রায় 90% ইমিগ্রেন্ট কমিউনিটি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থক। বাকি 10% রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের পক্ষে। আবার কেউ কেউ আছেন যারা জোয়ার বুঝে সিদ্ধান্ত নেবেন।
এবার কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমরা চাই যেই যান না কেন আমাদের জন্য যেন ভালো কিছু করেন, আমরা যারা এখানে ইমিগ্রেন্ট হিসাবে আছি আমাদেরকে যেন ওনারা সুনজরে দেখেন। করোনা মহামারী মোকাবিলায় ব্যর্থতা এবং ক্ষমতার পুরো সময়েই ইমিগ্রেন্ট কমিউনিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এসব সিদ্ধান্তে তার নিজ দলের অনেক জ্যেষ্ঠ নেতাই বিব্রত। এবারের নির্বাচনে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে এই দুই ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপের বড় প্রাপ্তি নতুনদের জ্বলে ওঠা। সুমন খান, ইরফান শুক্কুরের মতো তরুণদের পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেটের সুদিন দেখছেন বিসিবি সভাপতি। 15 নভেম্বর থেকে টি-20 টুর্নামেন্ট শুরু করতে চায় বোর্ড, থাকছেন না বিদেশি ক্রিকেটার। এর সপ্তাহখানেক আগে ঢাকায় এসে প্রস্তুতি শুরু করবেন সাকিব। শেষ হলো বিসিবি প্রেসিডেন্টস কাপ। মুশফিক, রুবেলরা জ্বলে উঠলেও পুরনোদের অনেকেই ছিলেন ব্যর্থ। তবে ইরফান, শুক্কুর, সুমন খান, তৌহিদ হৃদয়, মাহাদি হাসানের মতো তরুণদের পারফরমেন্সে তুষ্টি বিসিবি সভাপতির। নতুন ক্রিকেটাররা জ্বলে ওঠায় জাতীয় দল নির্বাচনে মধুর সমস্যায় পড়তে হবে নির্বাচকদের। যাদেরকে সম্পর্কে আমরা সন্ধিয়ান ছিল সেই সন্ধিয়ানটা আমাদের ভেঙে গেছে, ছন্দটা ভেঙে গেছে। সো দে হ্যাভ কাম ব্যাক। টিম সিলেক্ট করে কিভাবে সেটা দেখতে চাই, ওদের বেস্ট 11 কি হয়, কারণ এখন ইটস ইজ এ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা এটা হচ্ছে, এই সমস্যাটা কিন্তু একটা ভালো সমস্যা, আমরা এরকমই চাই। পেস বোলিং আমাদের মেজর উইক পয়েন্ট ছিল, উইকনেস ছিল সব সময়। অনেকদিন পরে মনে হচ্ছে যে এই প্রথম একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেস বোলাররা হ্যাজ ডমিনেটেড, সবাই ভালো বল করেছে, ইনক্লুডিং শরীফুল। প্রেসিডেন্টস কাপের সফল আয়োজন শেষে এবার টি-20 টুর্নামেন্টের চ্যালেঞ্জ। 5 দলের টুর্নামেন্ট 15 নভেম্বর শুরুর আশা। নতুন অন্তত 30 ক্রিকেটারকে সুযোগ দিতেই দলের সংখ্যা বাড়ানো হয়েছে, থাকবে না বিদেশি ক্রিকেটার। স্পন্সরশিপ থাকতে পারে এই টুর্নামেন্টে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা সব লোকাল প্লেয়ার্স, 5টা টিম নিয়ে করব আমরা, তাহলে আমাদের আরও বেশ কিছু ছেলে এটাতে একটা সুযোগ পাবে। আরও মিনিমাম 30টা ছেলে এখন এই আমাদের এটার মধ্যে আসবে। সো এটা একটা করে আরেকটু বড় পরিসরে আমরা হ্যান্ডেল করা, এটা চ্যালেঞ্জিং হবে, কারণ 3টা টিমকে অনেকেই বলছিল যে এই 3টা টিমের এটা করতে তো আমাদের জান শেষ। সাকিব আল হাসানের ফেরার বিষয় জানিয়েছেন নাজবুল হাসান পাপন। টাইগার পোস্টার বয় 10 নভেম্বর কিংবা আরও কিছুদিন আগে ফিরতে পারেন। টি-20 টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে সপ্তাহ খানেক অনুশীলন করবেন সাকিব। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ রাতে বড় লড়াই। কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরু হবে রাত 8টায়। দুদলই প্লে অফে জায়গা করে নিতে মরিয়া। কেকেআর 4 নম্বরে আছে, কিন্তু আজ হারলে পাঞ্জাব চলে যাবে 4র্থ অবস্থানে। দারুণ ছন্দে লোকেশ রাহুলের দল। 10 দিন আগেও পাঞ্জাব ছিল পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। টানা 4 ম্যাচ জিতে উঠে এসেছে 5 নম্বরে। গুরুত্বপূর্ণ ম্যাচে চোট কাটিয়ে ফিরতে পারেন আগারওয়াল। অন্যদিকে কেকেআর একাদশেও পরিবর্তন আসতে পারে। খেলতে পারেন আন্দ্রে রাসেল। শারজার ছোট্ট গ্রাউন্ডে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাই।